ঘটনাটা আমার কাছে আসে 2025-এর এন্ড করে। এবার আমি তুমি জানো যে যতক্ষণ না কোনো কেস পুরোপুরি সলভ আউট হয় ততক্ষণ সেটা নিয়ে আমি বলি না, কোনো পডকাস্টে বলি না। তো এবারে 2025-এর এন্ডের ঘটনা আমি 2026-এ বলছি। তো কেন বলছি, এতদিন কেন কোনো চ্যানেলে বলিনি বা তোমার চ্যানেলেও কেন বলিনি বা নিজের চ্যানেলে কেন বলিনি? তো কারণ সলভ আউট না হওয়া পর্যন্ত বলা যাবে না। এবং সেরকমই ঘটনা আমি পডকাস্টে বলি, যেগুলো বললাম না ওই যে সব থেকে আলাদা। ভূতে পাওয়া বা পোজেস কেস অনেক রকম হয়, কিন্তু তার মধ্যে এমন কিছু মানে ওই বলে না যে গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো বা এরামও ঘটে, এরাম যদি কিছু বলি তাহলেই আমি পডকাস্টে বলবো। তাহলে ঘটনার প্রথমে আমি ক্যারেক্টারে আসি। ফোন আসে 2025-এর নভেম্বর ডিসেম্বর করে ফোন আসে, এবং তার সাথে কয়েকগুলো পটপট পটপট করে ভিডিও আসে। বর্তমানে আমি আমার ফোন মানে যেটা নাম্বার দেওয়া থাকে সেটা আমি হ্যান্ডেল করি না, আমার অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডেল করে, স্বাভাবিক, কারণ সম্ভব না আমার পক্ষে। আর হ্যাঁ, সবার একটাই বক্তব্য যে দিদি তুমি এক জায়গাতেই চেম্বার কেন করো, এটাও আমি বলে রাখছি যে এক জায়গাতেই চেম্বার কেন, বেহালায় নয় কেন, এখানে নয় ওখানে নয়। আমার বক্তব্য, আমি যদি প্রতিদিন চেম্বার করি তাহলে আমি কাজগুলো কখন করব? যে আসে চেম্বারে, বিশ্বাস করো শান্তদীপ, যদি মালদা থেকে আসে বলে দিদি মালদায় একটা চেম্বার খোলো, আমি সহায়তা করব, বলো মালদায় একটা খোলো, বহু মানুষ তোমায় মালদায় ভালোবাসে। কেউ বলে ঘাটালে করো। তো এরাম যদি চলে তাহলে তো সবার মনের মতো আমি করতে পারবো না। কিন্তু আমি মনে করি যদি সত্যিই কেউ সমস্যায় পড়ে তাহলে আমি যেখানেই থাকি, কারোর যদি পূর্ণিমা দিকেই প্রয়োজন হয় সে আসবে, সে আজ না হোক কাল তাকে আসতেই হবে। তো এবার সেই ব্যক্তিটি আমাকে ফোন করে ইতিন্দা থেকে, ওই উত্তর 24 পরগনার দিকে একটি জায়গা ইতিন্দা থেকে ফোন করে। নামটাও আমিও প্রথম শুনেছিলাম। এবং ভদ্রমহিলা আমাকে কতগুলো ভিডিও পাঠায়, আমাকে মানে আমার অ্যাসিস্ট্যান্ট ফোনে দেখে যে কতগুলো ভিডিও, এবং সে তৎক্ষণাৎ আমাকে ফোন করে বলে যে এই ভদ্রমহিলাকে কিন্তু মানে খুবই চিন্তিত লাগলো এবং তাড়াতাড়ি এর কেসটাকে দেখতে হবে। তাহলে ঠিক আছে, তুই তোর যেটা প্রসেস তুই বল, চেম্বারে এসে দেখা করতে। তো তখন ছেলেটা আমাকে জানায়, মানে আমার অ্যাসিস্ট্যান্ট জানায় যে না, উনি বলছেন উনি চেম্বারে আসতে পারবেন না, কারণ ঘর থেকে বেরোনো যাবে না। মানে এমনই কন্ডিশন যে ঘর থেকে বেরোলে কোনো এক অঘরই জড়িত। তো সেই কারণে উনি নাকি বাড়ি থেকে যদি বেরোয় বা কোনো তান্ত্রিক বা কোনো অঘরী বা কারুর যদি শরণাপন্ন হয় তাহলে তিনি জেনে যাবেন, সে কারণে ঘর থেকে তিনি বেরোতে পারেন। ইনফ্যাক্ট উনি ফোন করছেন ওনার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে, এবং ওনার বক্তব্য ছিল আজকেই অ্যাপয়েন্টমেন্ট নেব এবং আজকে রাতেই আমি দিদির সাথে কথা বলবো। তো ছেলেটি বলে যে আমি পূর্ণিমাদির সাথে কথা বলে দেখছি উনি আজকে ফাঁকা আছেন না ইয়ে আছে। প্রসেস হয়, এবং আমার কতগুলো বাইরের ক্লায়েন্ট মানে বিদেশের ক্লায়েন্টের সাথে রাত্রিবেলা কথা ছিল, সেগুলো কমপ্লিট করে রাত 2টো নাগাদ আমি ওনার সাথে কথা বলি, রাত্রি 2টো নাগাদ, কারণ আমি ভিডিওগুলো দেখি। এবং আমার মনে হয় যে ওনা যখন বলছেন যে আমি বুঝি না কেন যে এমার্জেন্সি, আমি মানছি এমার্জেন্সি, কিন্তু আমি ফোনে কথা শুনলেই তো সলভ করতে পারবো না। কোথাও তো আমি দাবি করছি না যে আমি ঈশ্বর, আমি হাতটাকে এরাম করব আর একটা আলো বেরোবে এবং সে সুস্থ হয়ে যাবে। একটা তো প্রসেস আছে। তো তাহলে তাকে ওয়েট কিন্তু করতেই হবে, সেটা আমার সাথে ফোন করার পরে হোক যাই হোক, ওয়েট কিন্তু করতে হবে। তো তখন তিনি ভদ্রমহিলা বলেন আমি আগে আপনার সাথে কথা বলে, হ্যাঁ কিছু রেমেডি এমন রয়েছে যেটা আমি ওনাকে প্রোটেক্ট করে রাখবো যতদিন না আমি স্পটে যেতে পারছি, সেগুলো বলে দিই। ভদ্রমহিলা ফোনে আমাকে বলেন যে ভিডিওগুলো দেখেছেন দিদি? আনলাম হ্যাঁ দেখেছি। এবং ভিডিওগুলো কি বলবো শান্তদীপ, তোমাকে অফ ক্যামেরা আমি দেখাবো। ইনফ্যাক্ট আমি হয়তো দেখিয়েছি তোমার ক্যামেরাম্যানকে। সেটা হচ্ছে মেয়েটার সাথে যে পেছন থেকে ফিজিক্যাল রিলেশন হতো সেটা কিন্তু পরিষ্কার বোঝা যেত। আচ্ছা, একটা অ্যাডাল্ট, তুমি ভিডিওটা হয়তো দেখোনি, দেখাবো। মানে মেয়েটা শুয়ে আছে এবং পেছন থেকে ফিজিক্যাল রিলেশন করলে ঠিক যেরাম হওয়া উচিত রিদম ওয়াইজ, তো ঠিক সেই রকম, এবং সেটা সম্পূর্ণ ঘটছে তার বাবা মা মামা সবার কাছে। কতটা দৃষ্টিকটু বাড়ির লোকের কাছে। মেয়েটা তো নিজের মধ্যে নেই, মেয়েটার কি ঘটছে জানেও না। এবং মানে কি বলবো, আমি স্পিচলেস। আমি একজন মহিলা হয়ে আমি যখন দেখছি একটা 19-20 বছরের মেয়ের সাথে এই ঘটনা ঘটছে, জামার বোতামগুলো নাইটির বোতামগুলো খুলে যাচ্ছে, মানে বলতেও আমার খুব খারাপ লাগছে। তো সেখানে বাবা, এবার ধরো একজন পুরুষ মানুষ, তুমি বলতেই পারো বাবা আছে কেন দাঁড়িয়ে, স্বাভাবিক, দেখতে খারাপ লাগছে, হয়তো উনি চলে যেতে পারেন, কিন্তু মেয়েকে তো ধরে রাখতে হবে। এবং সেই সময় তার শরীরে যা বল, তাতে করে তার মা একার পক্ষে তাকে সামলানো পসিবল না। এবার আমি বললাম যে এক কাজ করুন, চেম্বারে আসুন। তো রিপিটেডলি উনি বলেন দিদি আমি আপনার অ্যাসিস্ট্যান্টকে বলেছি আমার পক্ষে চেম্বারে যাওয়া পসিবল না, এখানে অঘরী জড়িত আছে বা তান্ত্রিক জড়িত আছে। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, সবার উদ্দেশ্যে বলি,
যে একটা মানুষকে দেখে কিন্তু পুরো প্রফেশনকে জাজ করা যায় না। একটা স্কুলে একটা বাজে টিচার থাকতেই পারে, যার চোখটা, তার দৃষ্টিটাই হয়তো খুবই খারাপ। তার মানে এই নয় যে টিচার সমাজটাই খারাপ। একটা ডক্টরেরও খারাপ চরিত্র থাকতে পারে, তার মানে ডাক্তার মানেই খারাপ নয়। ঠিক তেমনই আমাদের প্রফেশনেও এক দুজন জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, অঘরী তারা খারাপ আছে বলে যে গোটা প্রফেশনের কাউকে বিশ্বাস করব না, গোটা দুনিয়াটা বিশ্বাসের উপর টিকে আছে, তাই তো? তো এবং আমাদের বাড়িতেও এমন অনেক বাড়ি আছে যেখানে বাবা, কাকা, মামা, চাচা তারা প্রত্যেকেই অনেক বাড়ি আছে যাদের কাছে আমাদের মেয়েদেরকে রেখে যেতেও বর্তমানে ভয় পাই আমরা। তার মানে তো এই নয় যে আমার বাড়িতে বা আরও কটা বাড়িতে তাদের বাবা কাকারাও খারাপ নয় তো। কিছু কিছু বাড়িতে তো থাকে, বলো না তো, এমনও ঘটনা পেপারে আমরা আজও পাই যেখানে বাবা তার মেয়েকে হচ্ছে, মা হয়তো বেরিয়ে গেছে, কিন্তু তার মানে কি সব বাবা বা সব পিতৃ সমাজ নোংরা? না, নাই তো। তো এই ঘটনা আমি কেন বললাম, এটা তুমি গোটা ঘটনাটা শুনলে বুঝতে পারবে যে সব প্রফেশনেই ভালো মন্দ লোক থাকে। এখানে ঘটনাটা শুরু হয়েছিল 1976 সালে। 1976 সালে ঘটনাটা শুরু এবং শেষ হয় মিডিলে একবার, তারপরে আবার শুরু হয়, তারপরে শেষ হয় আমার দ্বারা। আমি বলছি, গর্ব করেই বলছি, আমার দ্বারা। তো ওনার মা যখন ফোন করে আমাকে বলেন, দিদি আপনি আসুন, বাস্তু ভিজিট করতে হবে এবং এখানে সমস্ত ঘটনা বলবো। সব কিছু শুনে আমি বললাম, দেখুন আমি বাস্তুতে গেলে বা ইতিনদা এত দূর যাব আমি উত্তর 24, বলে দিদি খরচ খরচা যা হয় আমি করব। আমি আমার মেয়ে, একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি, অনেক লড়াই করেছি দিদি। এবার যদি আমি টাকা আর মানুষের জীবনকে আমি দাঁড়িপাল্লায় রাখি, অবশ্যই তো মানুষের জীবনটা মূল্য পায়। তো তার মেয়ে, একমাত্র মেয়ে, তাকে বাঁচাবার জন্য একজন মা, একজন বাবা সর্ব থেকে যা যা করা উচিত সব করে। এখানে উনি বলছেন যে 1976 সালে, ভদ্রমহিলা এবার বলছেন, 1976 সালে আমি একজনকে ভালোবাসতাম। স্বাভাবিক, তখন 1976-এর ভালোবাসা মানে, আমি খুব ওল্ডে যাচ্ছি না যদিও, কিন্তু এখনকার মতো এতটাও কিন্তু মেনে নেওয়ার ব্যাপার ছিল না, স্বাভাবিক ব্যাপার। মেয়েটি বলেছিল তার ওই বয়ফ্রেন্ডকে যে আমাকে বিয়ে করো, কারণ আমাকে বাড়িতে যদি বলা হয় যে আমরা বিয়ে করব তাহলে কিন্তু মেনে নেবে। কিন্তু ছেলেটার ওখানে আপত্তি ছিল যে আমি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এটাও মানে অনস্বীকার্য একটা সত্যি কথা। তো তখন ওই মহিলা বলে, না আমার বাড়ি থেকে প্রচুর চাপ। একটা কথা বলি, এখানে কিন্তু ক্লায়েন্ট ভদ্রমহিলা নন, মানে যিনি ভুগছেন তিনি কিন্তু তার মেয়ে, এটা বুঝতে পারছো তো? আমি ক্যারেক্টারের নামগুলোতে আসি তাহলে সুবিধা হবে। মেয়েটার নাম ছিল তোমার অনামিকা এবং ভদ্রমহিলা যিনি, তার নাম ছিল সরলা। এবারে সরলার প্রেমের কথা আমি বলছি, বুঝতে পারছো? 1976 সালে তখন তিনি বলেন যে না আমার কিছুই না, তাহলে আমাকে ত্যাগ করতে হবে, এই জন্মে আমাদের মানে যেমন হয় কনভারসেশন, একটা ব্রেকআপ হয় এবং মেয়েটার বাড়ি থেকে মানে সরলার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয় এবং মেয়েটার বিয়ে হয়ে যায়, ভালো কথা। এই দিকে ওই ছেলেটার কি হয়েছে বা ওই ছেলেটা আদৌ বেঁচে আছে কিনা, তখনকার এত তো ফেসবুক কিছুই ছিল না বলতে গেলে, কোনো যোগাযোগ কিন্তু সরলা পায়নি যে তার বয়ফ্রেন্ড কি করলো। ও নর্মালি ভেবেছে যে সেও বিয়ে করেছে, হয়তো সংসার করেছে, কিন্তু না, ছেলেটা এতটাই ভালোবাসতো যে ও কিন্তু সত্যিই বিয়ে করেনি। শোনা যায়, পরবর্তীকালে জানা যায় যে একটা সাপের কামড়ে ছেলেটি মারা যায়, মানে সবার চোখে মারা যায়, কিন্তু মারা যাওয়ার পরেও তার একটা জগৎ রয়েছে। এবার বাড়ির লোক তাকে ভেলায় ভাসিয়ে দেয়, বডিটা ওঠে তেংড়ে ঘাট শ্মশানে। তেংড়ি ঘাট নামক কোনো শ্মশান আছে, সেই শ্মশানে। ছেলেটা 1976 সালে যখন মেয়েটার বিয়ে হয়ে যায়, তারপরে ধরো ওই তো বললো 2-3 বছরের মাথায় দিদি, তার মানে আমি ধরে নিতে পারি 78-79 এরকম সময় ও মারা যায় এবং ওই শ্মশানে গিয়ে লাশটা ভাসতে ভাসতে ওঠে। সেখানে নাকি কোনো এক অঘরী সেই লাশটাকে মানে তোলে এবং তোলার পর যেটা হয়, সাধকদের কাছে যদি সেই লেভেলের সাধক হয়, কোনো মৃতদেহকে পেলে অবশ্যই সব সাধনা করবে এবং সাপের কামড়, সর্পদংশন এগুলো হচ্ছে আইডিয়াল সব সাধনার জন্য। তো উনি সব সাধনা করে ওনাকে জাগায়, কিন্তু জাগানোর পর তাকে বন্দি করে রেখে দেয় যে প্রয়োজন এলে বা সেরম মনে হলে তখন তাকে দিয়ে কাজ করানো হবে। এবং এই অঘরী মানে কি বলবো আমি, মহাদেবের পন্থা অবলম্বনকারী অঘরীরা কি মহাকালের, কিন্তু ইনি অঘরীর নামে কলঙ্ক, কারণ সে শুধু বাজে কাজ করতো,
এবং তার মোটিভ ছিল যে কারণ ঈশ্বরকে পাওয়া তার মতে অনেক কঠিন এবং ঈশ্বরকে দিয়ে কাজ করলে কাজ হতেও অনেক দেরি হবে, তাই তার মোটিভ ছিল শুধুমাত্র যে যেন প্রকারেণ তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া। এই কারণে সে প্রচুর প্রেত, প্রচুর সমস্ত কিছুকে বন্দি করে রেখেছিল। এগুলো শুনতে 2026-এ খুব অবাক লাগবে কিছু বিজ্ঞান মনস্তাত্ত্বিক মানুষের, যে প্রেতেদের আবার বন্দি করে রাখা হয়, এই আবার রাখা হয় নাকি, এসব হয় নাকি, কিসে রাখেন ম্যাডাম, বোতলে রাখেন না ছিপির মধ্যে, নানান এসব কথা আসবে, কিন্তু হয় যায়। তো সেই অঘোরই রেখেছিল তাকে বন্দি করে। এবার এর সাথে এর লিঙ্ক আপ কি, কালচক্র ঘটনা কিরাম দেখো। এই মেয়েটার, সরলার যে মেয়ে হয় নাম অনামিকা, যেটা আমি বললাম, মেয়েটির এই সরলার 1976-এ বিয়ে হয়ে যায়, 10 বছর বাদে তার অনামিকা জন্মগ্রহণ করে। এবারে মেয়েটা বড় হয়, তারপরে আস্তে আস্তে ক্রমাগত বর্তমান যুগ, মেয়েটারও বিয়ে হয়, ঠিক আছে, মেয়েটার বিয়ে দেয়, ভালো ঘরে বিয়ে দেয়। এবার এই মেয়েটা ফেসবুক থ্রুতে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু বনিবনার অভাব বা কিছু সম্পর্কের টানাপোড়ান চলছিল, মেয়েটা মাকে কিছু জানায়নি, কিছু না, ওই ফোন স্ক্রল করতে করতে দেখে একজন সাধক, সেই সাধক মানে মানুষকে মুরগি বানিয়ে দিচ্ছে। এবার জানি না কিছু এডিট করে করছে না কি জানি না, তো এগুলো ভিডিও টিডিও দেখে। এবার ওখানে ও নাম্বার নেয়, নাম্বার নিয়ে ওই সাধকের সাথে দেখা করতে যায়। কালচক্রে এই সাধক আসলে সেই সাধক, মানে সেই যে আচ্ছা বয়স হয়ে গেছে কিন্তু সে মারাও যায়নি, এবং সেই সাধক আরও বিশাল পাওয়ারফুল হয়ে গেছে, বিশাল। তো এবার সেই সাধকের সাথে তার দেখা হয় এবং জায়গা চেঞ্জ হয়ে যায়, মানে সে আগে টেকনিঘাট শ্মশানে কাজ করতো, এখন বিভিন্ন জায়গাতেই হয়। তো উনি মেয়েটা নাকি বারাসাতের ওদিকে ওর সাথে দেখা করতে গেছিলো। তো উনি বলেন যে তোমার দীক্ষা হয়েছে? মেয়েটা বলে না আমার তো দীক্ষা হয়নি। বলে তোমার জীবনে এত সমস্যা এই কারণে, তোমাকে দীক্ষা নিতে হবে। তো বলে ঠিক আছে দীক্ষা নেব, তো কী দিনক্ষণ বা দীক্ষার তো কিছু কিছু জিনিস কি লাগবে? না কিচ্ছু লাগবে না, শুধু সুপুরি লাগবে, রুদ্রাক্ষের একটা মালা লাগবে, কাঁসার থালা, বাটি গ্লাস, একটু মিষ্টি, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, ব্যাস। মেয়েটা বলে বাহ, একদম লোভ নেই, কিচ্ছু নেই। অনেক সাধকরা অনেক দীক্ষা দেওয়ার জন্য বলে এই লাগবে ওই লাগবে, এই তো খুব যৎসামান্য জিনিসই বলেছে, ঠিক আছে। কিন্তু লোকটার শর্ত একটা ছিল যে তোমাকে এখানে এসে দীক্ষা নিতে হবে, আমি কোথাও যাই না, তোমাকে এখানে এসে দীক্ষা নিতে হবে। মেয়েটা বলে হ্যাঁ, মানে তখন তো মেয়েটা অন্ধ, যে বলে আপনি খালি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করে দিন, আমি আপনাকে গুরু হিসাবে পাবো, এ আমার চরম সৌভাগ্য। ভালো কথা, লোকটার বয়স তুমি ভাবতে পারছো কী লেভেলের হতে পারে, মানে যথেষ্ট বয়স। তো এবার ওই মেয়েটার একদিন দীক্ষা নিতে যায়, কিন্তু দীক্ষা উনি দেন অমাবস্যাতে। তো মেয়েটা ভেবেছে হ্যাঁ অমাবস্যা পূর্ণিমা এগুলোই তো লোক দীক্ষা দেয়, কিন্তু মাথায় রাখবে দীক্ষা যারা দেয় সঠিক তারা পূর্ণিমার দিন করেই বেশি দেয়, ঠিক আছে, অনেক মানুষ আছে, তো সাধক রয়েছে। তো উনি মেয়েটা দীক্ষা নিতে যায়। এবার আসি আমি ওনার বাড়ি যাওয়ার পর ঘটনাতে। এই যে তোমাকে এতক্ষণ আমি ঘটনাটার বিস্তার দিলাম, আমি প্রথমে পিছনে চলে গেছিলাম, এগুলো কিন্তু আমি অনেক পরে জানতে পারি, কিন্তু আমি ব্রিফলি প্রথম দিকে বললাম কারণ দর্শকের বুঝতে সুবিধা হবে, কারণ মাঝখান থেকে বললে হবে না। এবারে আমার কাছে মানে আমি গেলাম ওনাদের বাড়ি যাওয়ার পর বাস্তু দেখলাম, সত্যি কথা বলতে যথেষ্ট ভালো অবস্থাপন্ন বাড়ি। এবার বাড়িতে যাওয়ার পর ওনারা আমাকে বসালেন, বসিয়ে বললেন যে ওই ঘরে মেয়ে আছে, কিন্তু বাড়িতে ঢুকতে ঢুকতে দীর্ঘদিন ইঁদুর পচে গেলে একটা গন্ধ বেরোয়, ওরম গন্ধ। আমি ওনাদেরকে বললাম আপনারা কোনো গন্ধ পাচ্ছেন না? তখন ওই ভদ্রমহিলা বললেন না দিদি কোনো গন্ধ পাই না, তবে মাঝে মধ্যে একটা বাজে গন্ধ আসে, হাওয়ার জন্য আসে। আমি তখন বুঝলাম এরা তার মানে গন্ধটা পাচ্ছে না। দেখো আমার বিশাল কিছু ক্ষমতা আসেনি এই জন্মে অন্তত, আর যে আমি এন্টিটি দেখতে পাবো, আমি কোনো এন্টিটি দেখতে পাই না, কিন্তু আমি ফিল করতে পারি যে এখানে কিছু রয়েছে, এবং মেল না ফিমেল সেটাও আমি বলে দেবো, যে এই জায়গাটা নেগেটিভ, কতটা নেগেটিভ সেটাও বলে দেবো, বেরও করে দেবো, কিন্তু আমি এক্স্যাক্ট ফিগার দেখতে পাই না, ঠিক আছে। এবার আমি কিন্তু বুঝে গেলাম যে এটা কোনো মেল এন্টিটির ঘ্রাণ আসছে, এবং ইঁদুর ওদের জঘন্য গন্ধ। এবার আমার একটা না খুব বাজে হ্যাবিট আছে, কোনো বাজে গন্ধ একবার যদি ওয়াক শুরু হয় আমার কন্টিনিউ ওটা চলতে থাকে, ওয়াক এটা আমার চলতে থাকে। এবারে আমার নিজের খারাপ লাগছে যে ওনারা কী ভাববেন যে আমার বাড়িতে আসার পর থেকে মানে এতটাই কি নোংরা আমার বাড়ি, আমার নিজের খুব গিল্টি ফিল হচ্ছিল, কিন্তু ওনাদেরকে বোঝাতে পারছিলাম না যে গন্ধটা কিন্তু আমি পাচ্ছি একা। তো আমি আমার অ্যাসিস্ট্যান্ট যাকে নিয়ে যাই ওকে আমি বললাম কি রে তুই কোনো গন্ধ পাচ্ছিস? বলছে না আমি কোনো গন্ধ পাইনি। এবারে তো তাহলে আর বলাই যায় না, কেউ পাচ্ছে না, শুধু আমি পাচ্ছি।
তা তাহলে মেয়ে কোন ঘরে, না ওই ঘরে আছে, কিন্তু মেয়েকে দিদি সবার সামনে আনা যাবে না, জাস্ট চাদর চাপা আছে আর কিছু নেই। বললাম ঠিক আছে, আমি তো যেতে পারি। এটা দেখো, আমি একজন মহিলা হিসাবে আমার একটা পজিটিভ পয়েন্ট যে আমি কিন্তু পেশেন্টের কাছে যেতে পারবো। এটা যদি একজন ছেলে হতো বা ছেলে তান্ত্রিক হতো তাহলে এত ইজিলি কিন্তু জিনিসটা করতে পারতো না। এটা আমার একটা বলবো সুবিধা যে আমি মানে ও যেমনই পরিস্থিতিতে অবস্থায় থাকুক আমি যেতে পারি। বললাম একটা কাজ করুন, আমি তো যেতেই পারি, তো আমি যাই, আমি ডাইরেক্ট ওনার সাথে কথা বলি। বলছে দিদি ওনার সাথে এই মুহূর্তে কথা বলতে পারবেন না। তাহলে তোমরা ডাকলে কেন আমাকে এখন, যখন কথা বলতে বলছে ওর সাথে কথা বলতেই পারবেন না, ওর কিছু অ্যাক্টিভিটি দেখাবার জন্য ডেকেছি। এবার মা বসে আমাকে পুরো ঘটনা বলল, যেটা আমরা আগে শুনে নিলাম। আলাম আপনারা জানলেন কি করে? তখন বলে আসছি দিদি পরে। এবার দেখো, মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটা দীক্ষা নেয়। এবার মেয়েটা দীক্ষা নিয়ে আসার ঠিক দুদিনের মাথা থেকে কিছু অদ্ভুত আচরণ করে। প্রথম কথা, মেয়েটা কোনো রেড মিট খেত না, মাটন ফাটন খেত না। হঠাৎ করে তার হাজব্যান্ডকে বলে, ওদের ভালো লাভ ম্যারেজ হয়েছিল, তো সেই কারণে তুই তুকারি দিয়ে কথা বলে। ওর হাজব্যান্ডকে বলে কী রে, আজকে না রান্না করতে ভালো লাগছে না, মাটন অর্ডার কর। তো তখন ওনার হাজব্যান্ড না অবাক হয়ে যায়, কী রে তুই কী বলছিস, তুই মাটন খাবি, তুই তো রেড মিট খাস না। হ্যাঁ খাই না, আজকে খাবো, তোর কি অসুবিধা হচ্ছে? আমি কি বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছি নাকি যে আমি মাটন খাবো না? তুই মাটন অর্ডার কর। ছেলেরাও খুব খুশি হলো, স্বামী স্ত্রী দুজন থাকে মাত্র, তো যদি একজন চিকেন খায় একজন মাটন খায় অসুবিধা ছিল, তো ভালোই হলো যে অনামিকা মটন খাওয়া শুরু করেছে। ছেলেটা হাসতে হাসতে মটন অর্ডার করে এবং ফ্রাইড রাইস অর্ডার করে। এবার টেবিলে যখন খেতে বসেছে তখন মেয়েটা মানে বহুদিন না খেলে গোগ্রাসে যেমন খায় তেমনি গোগ্রাসে খাচ্ছিল। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, মটনের হাড় নিশ্চয়ই খুব সরু সরু হয় না, তাই তো, যে ইজিলি কড়মড় করে চিবিয়ে দেওয়া যাবে। আমরা যারা মটনের হাড় চিবোতে ভালোবাসি বা মটনের ওই ভেতরের মজ্জা খেতে ভালোবাসি, তারা বেশ জুত করে সময় নিয়ে আমরা খাই। তো ও নাকি মানে ওনার হাজব্যান্ডের ব্রিফলি যখন আমাকে বলছেন, তো ওনার হাজব্যান্ড বলছে দিদি অবাক হয়ে যাবেন, উনি মানে অনামিকা এমনভাবে মাটনগুলো খাচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাখির মাংস খাচ্ছে, মানে ইজিলি চিবিয়ে দিচ্ছিল। ভালো কথা। বললাম ঠিক আছে, এটা তো নর্মাল হতেই পারে। তারপর বলছে তারপর তো রাতে ঘুমিয়ে পড়লো নর্মালি। হ্যাঁ, আমরা রাতে যেমন খাওয়া দাওয়ার পরে স্নান সারলাম, স্নান সারার পর যেটা হয় আর কি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, আমি একটু ওর কাছে গেলাম, ও খালি আমাকে বললো যে আমাকে টাচ ছুবি না, আর তুই পরপুরুষ হয়ে আমাকে ছুঁচ্ছিস কী করে, পরপুরুষ হয়ে। তো এটা না ছেলেটার খুব অবাক লেগেছিল এই কথাটা কেন বললো। তারপরে ভাবলো আজকেই মটন খেতে চাইলো, আবার আজকেই আমাকে পরপুরুষ বলছে, ওর কি শরীর টরীর খারাপ না কিছু হয়েছে, ও যাকগে নিয়ে। আচ্ছা বলো তুমি রাতে ঘুমো, সকালে কথা হচ্ছে। সকালে ন্যাচারালি সবাই সব ভুলে যায়। সকালে দেখে ও যেমন ভোরবেলা উঠে ও ডিউটি যাওয়ার জন্য রুটি তরকারি করে দেয়, মেয়েটা সব কিছু করে দিয়েছে, হাজব্যান্ড ডিউটিও চলে গেছে। কিন্তু ডিউটি যাওয়ার পর ও খবর নিত, কী গো পৌঁছেছো বা টিফিনটা খেয়ে নেবে, সেটা সেদিন করেনি। সারাদিনে কোনো ফোন আসেনি। তখন রিটার্ন ব্যাক ফোন করে যে তোমার কি জ্বর টর এসছে না, তুমি ভালো আছো তো, তুমি আমাকে কোনো ফোন করোনি, আমি পৌঁছলাম কি না কি। বলছে এতদিন এত বছর ডিউটি করছিস, পৌঁছে যখন যাচ্ছিস আজকেও পৌঁছে যাবি, ওটা নিয়ে জিজ্ঞেস করার কী আছে। সেটা নিয়ে আর কোনো কিছু বলেনি। ছেলেটা শুধু অবাক লাগছিল যে হঠাৎ করে এরম কেন। এবং এর কিছুদিন আগে থেকে কিন্তু ওদের মধ্যে অশান্তি শুরু হয়েছিল, যার কারণে মেয়েটা ওই অঘরীর কাছে যায়। মানে ওদের বনিবনার অভাব হচ্ছিল, ওদের বাচ্চার প্রবলেম হচ্ছিল, মানে বাচ্চা আসছিল না, এবং এই বাচ্চাকে কেন্দ্র করে ও বলছিল তোমার দোষ, ও বলছিল তোমার দোষ। তো কিন্তু কেউ ডাক্তারের কাছে আর যাচ্ছিল না, মানে ছেলেটা ওকে দোষারোপ করছে যে তোমার জন্য আজকে আমরা সন্তান হলো না, মেয়েটা ওকে দোষারোপ, মানে এইসব নিয়ে এত সমস্যায় জর্জরিত হয়ে মেয়েটা ওই অঘরীর কাছে যায় যে এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ও যে গেছিলো বাড়িতে মাকেও বলেনি, হাজব্যান্ডকেও বলেনি, কারোর সাথে কোনো আলোচনা করেনি, ওর কোনো বান্ধবী জানতো এবং সে বান্ধবীটাকে নিয়েই কিন্তু গেছিল। এবার আমি বললাম যে ওকে একবার তো আমাকে দেখতে হবে, আমাকে ঢুকতে দিন। তখন বললো দিদি তাহলে আপনি একা যান, আপনার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যাবেন না, ও যেহেতু ছেলে তো ওকে নিয়ে যাবেন না, আপনি একা ঢুকুন। আমি ঢুকলাম, আমি ঢুকে দেখলাম এসি চলছে, সুন্দর এসি টেসি চলছে, ঘর পুরো অন্ধকার। এবং যত আমি ওর ঘরে গেলাম পচা গন্ধটা আরও বেড়ে গেল। এবার আমাকে নাকে চাপা দিতেই হলো। দেখুন আপনারা গন্ধ পাচ্ছেন না, কিন্তু আমি খুব বাজে গন্ধ পাচ্ছি। ওরা তখন বললো হ্যাঁ দিদি এটা হতেই পারে, আপনার সেই ক্ষমতা রয়েছে। আলাম না না, ক্ষমতার ব্যাপার না, আমি একটা ঘ্রাণ পাচ্ছি এবং আমার মনে হচ্ছে এখানে কোনো মেল এন্টিটির প্রেজেন্ট আছে। তখন বলে ওরা দেখলাম শ্বশুর
এই সরি শাশুড়ি আর জামাই দুজনের দিকে তাকালো, মানে অনামিকার হাজবেন্ড আর সরলা। আমি যখন বললাম মেল এন্টিটির আছে আমি বুঝতে পারছি, এবং আমি যখন দরজাটা খুললাম ঠিক তোমার এখানে যেমন একটা হালকা লাল আলো জ্বলছে, হালকা লাল, ওরম একটা লাল নাইট ল্যাম্প জ্বলছিল, জাস্ট লাল লাইটের, দিনের বেলায় কিন্তু। হ্যাঁ, তা আমি বললাম যে ঘরটা অন্ধকার করে রেখেছেন কেন? এসি বলছে না, ও তো এরকমই অন্ধকার রাখে, আলো জ্বাললে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং খুব রেগে যায়, ও অন্ধকারই থাকে। আমি দেখলাম শান্তদ্বীপ, মানে আমি কীভাবে ব্যক্ত করব জিনিসটা, আমি যদি ওপেনলি ব্যক্ত করি, এখানে ছোট থেকে বড় অনেকে আমার পডকাস্ট দেখে, সব থেকে অবাক হবে তুমি যে 12-13 বছরের বাচ্চাও আমার পডকাস্ট দেখে, জানো তো। তো আমি এত খুলে বলবো কী করে আমি ঠিক জানি না, তবু আমি বলছি আমি যেটা দেখলাম, কম্বল চাপা, এসি ব্ল্যাঙ্কেট যেগুলো হয়, এসি ব্ল্যাঙ্কেটটা চাপা আছে, কিন্তু আমরা যখন চাপা নেব সেটা তো চেপে থাকবে, বডির সাথে চেপে থাকবে। আমি যদি লজিক্যালি দেখি জিনিসটা কিন্তু উঠে আছে। হ্যাঁ, জিনিসটা উঠে তখনই থাকতে পারে যখন আমি পা দুটোকে মুড়ে রাখবো, তখন হয়তো উঠে থাকতে পারে। মেয়েটার পা কিন্তু সমান্তরাল মেলা আছে, মানে চিত হয়ে শুয়ে থাকলে যেরাম হয়, কিন্তু ব্ল্যাঙ্কেটটা যেন কোনো কিছুর আধারকে বেস করে এরামভাবে রয়েছে, বুঝতে পারছি আমি। তো আমি তখন মানে লজিক্যালি আমি প্রথমে দেখার চেষ্টা করি, কারণ ওই যে আমি প্রথম থেকে বলি যে আমরা তো ছোটোবেলা থেকে এটা ভাবিনি যে আমি অন্ধকার জগৎ বা এরকম রহস্যজনক কোনো জগতের সাথে কাজ কারবার করবো বা আমি তান্ত্রিক হব। তা আমিও যখন লেখাপড়া করেছি তখন আমাকে প্রথমে লজিক্যালি দেখতে হবে ব্যাপারটা, তো এটা কী করে সম্ভব। তারপরে আর কি সম্ভব, মানে তারপরে যেটা হলো, সাথে ওর কাঁচের জানলা ওটা দেখলাম ক্র্যাক হচ্ছে, আমার চোখের সামনে ক্র্যাক হচ্ছে, চিড় ধরছে, এবং মিছরির দানা যেমন হয় না, দানার মতো ক্র্যাকটা ধরছে, চিচির করে ক্র্যাকটা ধরলো, এবং ক্র্যাকটা ধরার সাথে সাথে সূর্যের একটু আলো এলো ঘরটাতে, এবং ওই আলোতে আমি দেখলাম একটা ধোঁয়ার মতো অবয়ব, একটা বডি ফিগার, কিন্তু ধোঁয়া, পুরো ধোঁয়াটা ক্রিয়েট করেছে বডি ফিগারটাকে, এবং সেটা জাস্ট ঠেলে যেন, মানে আমরা তিনজন দাঁড়িয়ে আছি, আমি, ওনার হাজব্যান্ড, ওনার মা গেটের কাছে, এইভাবে ঠেলে বেরিয়ে গেল, এবং ওটা যে বেরোলো এবং আমি পর্যন্ত পিছনে হয়ে গেছিলাম ধাক্কাটাতে, কিন্তু একটা ধোঁয়া, ওরা দেখেছে, ওরা এর আগেও এই অবয়বের সাথে পরিচিত, তাই ওরা খুব সারপ্রাইজড নয়, বুঝতে পারলে। ওটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে মেয়েটা উঠে বসে ওর মাটাকে বলছে, কাকে নিয়ে এসছিস? এর আগেও তো নিয়ে এসছিলি অনেককে, আমি নিয়েই যাব। কাকে? আর ওকে তোরা বের করে দিলি, ও তোদেরকে দেখে বেরিয়ে গেল, ঠিক আছে? ও কিন্তু ছাড়বে না তোদের কাউকেই ছাড়বে না। আমি মন্ত্রপুত যে জল থাকে, যেটা আমি বহুবার বলেছি প্রেত বাড়ি বলা হয়, সেই জলটা স্প্রে করার সাথে সাথে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। আমি বললাম, ওনাকে ডাক্তার দেখিয়েছেন? বলে, প্রথমে তো আমরা ডাক্তারের কাছেই যাবো দিদি, এটাই স্বাভাবিক। যখন হাজব্যান্ডকে টাচ করতে দিচ্ছে না, যখন অদ্ভুত বিহেভ করছে, বাড়ির লোক তো সবার আগে জানবে, তো প্রথমে হাজব্যান্ডই নিজে কন্ট্রোল করার চেষ্টা করেছিল ব্যাপারটাকে, কিন্তু কন্ট্রোল করতে না পারার কারণে তারপরে ওর মাকে খবর দেয়, আপনার মেয়ে অদ্ভুত বিহেভ করছে, হয় নিয়ে যান আর নয়তো ডাক্তার দেখান। তো স্বাভাবিক, ওরা কাউন্সিলিং করায়, ডাক্তার দেখায়, এই সমস্ত কিছু করে, ডাক্তারি ভাষায় বিভিন্ন ডিসঅর্ডার নাম দেওয়া হয়, এবং একগাড়া নার্ভের ওষুধ, ঘুমের ওষুধ এসব দেওয়া হয়। স্বাভাবিক, এটাই হয় বেশিরভাগ 90% কেস। তো তারপরেও যখন কিছু হয় না, এবং হাজব্যান্ড দেখে একদিন ডিউটি থেকে এসে দেখে যে বিছনা এলোমেলো হয়ে আছে, চাদর খুলে পড়ে, বালিশের ওয়াড় খুলে পড়ে মেঝেতে, খুব সুন্দর ওয়ার্ম আলো জ্বলছে ঘরের মধ্যে, মানে একটা রোম্যান্টিক পরিবেশ, এবং মোমবাতি জ্বলছে অনেকগুলো, আর খাটের মধ্যেই বিভিন্ন এঁটো কাটা পড়ে আছে, হাড়গোড় পড়ে আছে। ও ডবল কি থাকতো, একটা মেয়েটার কাছে থাকতো, একটা ছেলেটার ডিউটি যেত কি নিয়ে, ও দরজাটা খুলে জাস্ট ঢুকেছে, ও ঢুকে দেখে, ও বলে, তোর এত চরিত্র খারাপ কে এসেছিল বল? ও ঢুকেই এই কথাটা বলে, এবং মেয়েটার গায়ে কোনো বস্ত্র ছিল না। তো তখন বলে, কি বলছিস তুই, এসব কী আজে বাজে কথা বলছিস? এতদিন তো আমার বাচ্চা হচ্ছিল না বলে খোটা দিয়েছিস, এখন আবার আমার চরিত্রের প্রশ্ন তুলছিস? তুই তো যা করলি এতক্ষণ ধরে, তুই ডিউটি তাড়াতাড়ি চলে এলি, তুই আমার সাথে ফিজিক্যাল হলি, তুই বললি আমাকে খুব সুন্দর লাগছে আজকে, আমাকে খুব লাগছে আজকে, এবং আমরা এতক্ষণ প্রায় 1 ঘন্টার ওপর ফিজিক্যাল হলাম, এবং তুই এখন আমাকে বলছিস আমি কি করেছি, মানে এগুলো তো তুই ফেললি সব কিছু। ছেলেটা ঠাটিয়ে একটা চড় মেরেছে ওকে, বলছে, নিজের দোষ ঢাকতে তুই আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস, তোর লজ্জা করে না? আর এইভাবে আমি মোমবাতি জ্বালি, মানে স্বামী স্ত্রী ফিজিক্যাল হব, তার জন্য এত রোম্যান্টিক, মানে এত কিছু তো, এটা মাসে 10 কালে ভদ্রে অ্যানিভার্সারি থাকলো বা কিছু থাকলো, তখন আমরা
করলাম, কিন্তু একটা রোজগার যে জীবনযাত্রা তার মধ্যে এসব তোর মনে হলো কি করে? তো বলছে এই বিছানাটা কেন পেতেছিস তুই? তখন হোয়াইট বিছানা কেন পেতেছিস তুই? তখন বলছে যে মেয়েটা বলছে তুই তো ভালোবাসিস হোয়াইট কালার, তুই আমাকে বললি, আমি পাতলাম, তুই খাবার অর্ডার করলি, বিছানায় বসে খেলি, আমি তোকে বললাম, কারণ আমি বিভিন্ন জ্যোতিষীদের ভিডিও দেখে আমি তোকে বললাম না রে বিছানায় বসে খেতে নেই, তুই তখন বলি আরে কি একদিনে কিচ্ছু যায় আসে না, আমরা বিছানায় বসে খেলাম। বলছে আচ্ছা খেলাম, আমি মানলাম, হাড়গোড়গুলোও বোধহয় আমিই ফেললাম, হাজব্যান্ডটা বলছে হাড়গোড়গুলো বোধহয় আমিই ফেললাম বিছানার মধ্যে, কি বলিস তাই তো? বলছে বল ঠিক করে যে কে এসেছিল এবং তোরা কি করেছিস আমার পিছনে। ছেলেটা পুরো মানে স্বাভাবিক, এরম দৃশ্য যদি ঘরে ঢুকে কারুর বউকে কেউ দেখে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে কারুর সাথে সে ফিজিক্যাল হয়েছে, তো তখন তো স্বাভাবিক সে রেগে যাবে। সেই রাতে সে আর তার সাথে শয় না, সে বাইরের ঘরে ড্রয়িং রুমে বসে কাটায় এবং ও ওর মতো শুয়ে যায়। এবং মেয়েটাও জানে যে এতক্ষণ তার হাজব্যান্ড তার ঘরে ছিল এবং যা হয়েছে হাজব্যান্ডের সাথে হয়েছে, তাই মেয়েটাও কোনো রকম গিল্টি ফিল করেনি। কিন্তু লজিক্যালি বাইরে বসে বসে ছেলেটা ভাবে যে সত্যি তো, যদি ও আমার অ্যাবসেন্সেই কাউকে ঘরে ঢোকায় তাহলে ছেলেটা গেছে, বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর তো ওর সব গুছিয়ে নেওয়ার কথা, যে হাজব্যান্ড ঢুকে যাবে ডিউটি থেকে, টাইম হয়ে আসছে, তাহলে তো তার তো সব গুছিয়ে নেওয়ার কথা, পরিপাটি টিপটপ হয়ে যাওয়ার কথা, এবং হাড়গোড় তো রাখবেই না। সেটা তো ও করেনি অনামিকা। কেন করলো না? টাইম পেলো না? আচ্ছা তাই যদি হয় তাহলে তো আমি ঢোকার মুখেই কাউকে বেরোতে দেখবো, সেটাও তো হয়নি। যদি হুড়মুড়িয়েই লজিক্যালি যদি দেখি, মানে ছেলেটা ভাবছে, আমাকে বলছে পূর্ণিমাদি আমি এগুলো ভেবেছি, যে আমি ভাবলাম যে যদি তাই হয়ে থাকে তাহলে হয় আমি রাস্তায়, কারণ ওয়ান ওয়ে, আমি ঢুকবো, কাউকে তো আমি বেরোতে দেখবো, সেটাও আমি দেখলাম না। এবং অনেকটা দূর থেকে ওর বাড়ি দেখা যায়, মানে মেন গেট দেখা যায়, সেটাও আমি দেখলাম না। এবং পাড়ার লোক, সব থেকে বড় কথা, পাড়ার লোকও কেউ কিছু বলেনি তোমার বাড়িতে কেউ এসেছিলো বা কিছু, হয়তো কাল জানতে পারবো সকালবেলা। ও কিন্তু খোঁজখবরও নিয়েছে যে কালকে কি আমার অ্যাবসেন্সে কাউকে দেখেছো বা কিছু, এবং পাশের ঘরে ক্যামেরা ছিল, ক্যামেরার মুখটা ওদিকে ঘোরানো, তো তাদেরকে সিসিটিভিও চেক করতে পারে। তুমি ভাবো একটা বাড়ির কেচ্ছা এইভাবে বাইরের লোককে বলছে, পাশের বাড়ির লোককে বলছে সিসিটিভি ক্যামেরা একটু চেক করো না গো, আমার বাড়িতে এই টাইম থেকে এই টাইমে কেউ ঢুকেছিল কি না। তখন ওরা ভাবে কেন কিছু হয়েছে, কিছু চুরি টুরি গেছে, পাড়ার লোক বলে, স্বাভাবিক চুরিটাই আসবে মাথায়। তখন ছেলেটা বলে হ্যাঁ আমার না ফোন চুরি হয়ে গেছে, ফোনটা না চুরি হয়ে গেছে, আমি অফিসে যে দুটো ফোন আমার, একটা ক্যারি করেছিলাম, একটা বাড়িতে রাখা ছিল, ও জানে না, বলছে আমার ওয়াইফ বলছে, অনামিকা বলছে জানি না, তো দেখো না কেউ কি ঢুকেছে। তখন দেখ কাউকে দেখতে পায়নি, কিচ্ছু দেখতে পায়নি। বলে তাহলে জিনিসটা হলো কি? তখন ও শাশুড়িকে ফোন করে, এবং সেই যে রাত থেকে, মানে সেই রাতে যে ফিজিক্যাল হওয়ার পর থেকে মেয়েটার জ্বর আসে, সেই জ্বর নাকি কোনো ডাক্তার সারাতে পারেনি। বলে দিদি প্রথমবার কোনো ডাক্তারের প্রেসক্রিপশানে দেখলাম কোয়েশ্চেন মার্ক দিতে, এটা কি হচ্ছে জানি না, ডাক্তার কোয়েশ্চেন মার্ক দিয়েছে। ওরা জ্বরের জন্য জ্বর এসে যাচ্ছে, জ্বর এসে যাচ্ছে, এমনকি মেয়েটার বায়োপসি পর্যন্ত হয়েছে জানো, কিন্তু কিচ্ছু ধরা পড়েনি। সব ডাক্তারের প্রশ্ন মার্ক। আস্তে আস্তে 1 মাস কিন্তু এইভাবে কাটে, সারা স্কিনে অ্যালার্জিতে ভরে যেতে থাকে, স্কিন অ্যালার্জি, চুল উঠতে থাকে যেগুলো হয় সমস্ত কিছু। এবং মেয়েটা চান করা আস্তে আস্তে বন্ধ করে দেয়, পুরোপুরি চান বন্ধ করে দেয় মেয়েটাকে। এবং জ্বর যেহেতু গায়ে, হাজব্যান্ডও জোর করে না যে চানে যেতেই হবে তোমাকে, ওই মাথা ধুইয়ে দেয়, এ করে। হঠাৎ একদিন বলছে দিদি ঘরের মধ্যেই বমি করলো, বমির মধ্যে আমি নিজের চোখে দেখেছি গাডার উঠতে, গাডার গাডার। এটা আমিও, মানে চুল আমি শুনেছি এর আগে, আমি তোমার ইয়েতেই বলেছি চুল, কিন্তু গাডার উঠেছে। এ বলছে বমিতে গাডার উঠেছে, না হ্যাঁ গাডার, এবং অদ্ভুত, মানে বমি কম গাডার বেশি, এরম রং বেরঙের গাডার বেরোচ্ছে বমি থেকে। যখন আমি দেখলাম যে এটা তো ডাক্তারকেও জানিয়েছে, যে ডাক্তারবাবু বলছে তোমার ওয়াইফ যদি গাডার না খেলো তাহলে বেরোলো কী করে, ডাক্তারকে ছবি তুলে পাঠিয়েছে। ডাক্তার কি বলেছে শোনো, ডাক্তার বলেছে মেঝেতে গাডার পড়েছিল, তোমার ওয়াইফ বমি সামলাতে না পেরে ঘরের মধ্যে বমিটা করেছে, এবং তুমি ভাবছো বমিতে গাডার উঠেছে, বুঝতে পারছো? তো এটা কেউ মানবে না যে বমিতে গাডার উঠছে, নাথিং। তো তখন বলছে যে দিদি আমি দেখেছি যে ও ওয়াক করেছে আর গাডার বেরিয়েছে। আমি ডাক্তারকে এক্সপ্লেন করতে পারছিলাম না, ডাক্তারবাবু বুঝতে পারছিলেন না কিছুতেই। তো তখন আর ডাক্তারও তার লজিকে ঠিক, যে যদি কেউ না খায় তাহলে বেরোবে কী করে। তো তখন মেয়েটার এটা চলতে থাকে। তখন ছেলেটা বলে যে আমি অনেক চেষ্টা করেছি, এবং তারপরে কোথাও ঠিক না হয়ে একজন মুসলিম তান্ত্রিককে বাড়িতে আনি। মুসলিম তান্ত্রিক, আমি এটাই বুঝে পাই না যে কেন মানুষ ডাইরেক্ট আগে চলে যায়, মানে যাই না কেন যায়, যাই হোক। তো মুসলিম তান্ত্রিক আসে বাড়িতে, এবং আসার পর উনি
কিছু ক্রিয়া করেন। 2 দিন অনামিকা ভালো ছিল, 2 দিন জ্বর পুরো নেমে গেছিলো। মানে আশ্চর্যজনকভাবে উনি বাড়ি যাওয়ার পরই কিন্তু পুরো জ্বর অনামিকার নেমে যায়, একদম নর্মাল বিহেভ, সুন্দর চান করে, পারফিউম দেয় গায়ে, যে ছি 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 আমাকে কি জঘন্য লাগছে, আমার গা থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে। অনামিকা বলে যে আমি চান করিনি এতদিন। নিউ ফ্রেশ হয়, সুন্দর শোয়, শোয়ার পর 2 দিন নাকি যায় এবং উনি একটা জল দিয়ে গেছিলেন, ওই জলটা মেয়েটাকে খাওয়াতে থাকে। মানে ওনার হাজব্যান্ড ভালো, সব ভালো হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। অনামিকাকে বলে তুমি এতদিন যা যা করেছো তুমি, তোমার কিছু মনে আছে? মেয়েটা বলে না আমার তো কিছু মনে নেই। তো ওনার মাকে বলে দেয় যে দেখো ওর যখন কিছু মনে নেই, কিছু মনে করাবার দরকার নেই, ফোনে যা ভিডিও আছে যা আছে সব ডিলিট করে দাও। মানে যা যা ঘটনা ও করতো সেগুলো ভিডিও করে রাখতো, গ্যালারি থেকে রিসাইকেল বিনে গিয়ে বা সমস্ত জায়গা থেকে ডিলিট করে দেয়। হ্যাঁ, ফোন ফরম্যাটই করে দেয়, সব ডিলিট করে দেয়। কোনো ওই সময়কার কোনো প্রুফ আমাকে দিতে পারেনি তারা, কারণ সব ডিলিট ছিল। 2-3 দিনের পর চরম যেটা অঘটন ঘটে, ছেলেরা ডিউটি থেকে আসছে, দেখছে মেয়েটা পাখাতে দড়ি লাগাচ্ছে। আচ্ছা। পাখাতে দড়ি লাগাচ্ছে এবং হাজব্যান্ড দরজাটা জাস্ট খুলে, যেটা বললাম যে কি থাকতো, ও দরজাটা খুলে দেখেছে এবং ওকে দেখে ও হাসছে। মানে অনামিকা ওকে দেখে হাসছে, দেখবি এবার যাবো, এই কথাটা বলেছে, দেখবি এবার যাবো, যাচ্ছি, এ দেয় মারছি দেখ, দিয়ে এইভাবে আঁচড় দেয় এবং রক্ত বেরোতে থাকে, সারা মুখে আঁচড় দেয়, রক্ত বেরোতে থাকে। দিয়ে সাথে সাথে ছেলেটা ফোন বার করে ভিডিও করে ওর মাকে পাঠায় এবং বলে দেখুন আপনার মেয়ে কিন্তু যখন তখন যা খুশি করতে পারে, তাই আপনি দয়া করে থানায় একটা জিডি করে দিন, আমি কিন্তু একটা জিডি করে রাখছি যে ও সাইকো, নিজে বাঁচবে তো আগে। তো কারণ স্বাভাবিক স্বামী স্ত্রী থাকো, ও যদি গলায় ধরে পুলিশ তোমাকে ছেড়ে দেবে, তোমাকে তো ধরবে যে কী তোমাদের মধ্যে ঘটেছে যে ও সুইসাইড করলো। তো তখন সাথে সাথে বলে জিডি করেই রাখুন যে আপনার মেয়ে কিন্তু সাইকো, যে কোনো সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, যে কোনো সময়ও যা খুশি করতে পারে। তো ওনার মা বলে থামো আমি দেখছি কি হচ্ছে। তখন ওনার মা এবার কোথাও থেকে, ওনার নাকি কোনো এক আত্মীয় আমার কাছে এসে উপকার পায়, সে নাম্বার দেয়, সেখান থেকেও যোগাযোগ করে। এবার আমি বাড়িতে যাই, ফুল পোজেস তখন, মানে ফুল বডি ক্যাপচার্ড। তখন এবার মেয়েটাকে যখন আমি জিজ্ঞেস করছি তুই মানে যাবি না, বলে তুই এত সহজে আমাকে বার করে দিবি, তুই এত সহজে আমাকে বার করে দিবি, সব কিছুর জন্য দায়ী ওর মা, এই সব কিছুর জন্য দায়ী ওর মা। আমি না ওনার দিকে তাকাই, তখন ওনার মা কাঁদে, অঝরে কাঁদছি ওর মা। তখন আমি কিছু লুকিয়েছেন এখনও বলেননি? বলে দিদি এটা বলার প্রয়োজন আমি বুঝিনি। আনলাম কি লুকিয়েছেন, মানে আপনাকে কেন দায়ী করছে, কারণ এনটিটি মিথ্যে কথা বলবে না, এটা কিন্তু তুমি লিখে দাও, ও মিথ্যে বলবো, যদি বলে আমি এই বডি ছেড়ে চলে যাব, এই বাস্তু ছেড়ে চলে যাব, তো জেনে রাখো ও আর আসবে না। হ্যাঁ, অন্য কেউ আবার আসতে পারে, কিন্তু ও যে গেল সে আর আসবে না, ও মিথ্যে বলবে না, মানুষের মতো এনটিটি না। তো তখন বলছে যে ওর মা দায়ী, জিজ্ঞেস কর ওকে জিজ্ঞেস কর, এইভাবে বলে, জিজ্ঞেস কর ওকে জিজ্ঞেস কর। আর পুরো কথাটা বলছে পটি করতে বসে যেমন ইন্ডিয়ান প্যানে, ওরমভাবে বসে, ওর গায়ে কিন্তু এইটুকু মানে চাদর চাপা দেওয়া। তখন বলে জিজ্ঞেস কর ওকে। তখন আমি যখন ওনাকে বলি তখন বলে দেখুন দিদি আমি ঠিক বলতে পারবো না, পরে আমি বলছি। আমি তখন বলছি তোমার মা তো বলছে যে কিছুই নয়, কোনো কথা। বলছে এই তুই সুভাষকে চিনিস? আচ্ছা। মানে ওর মাকে বলছে এই তুই সুভাষকে চিনিস, এই কথাটা বলেছে। তো তখন ওনার মা আরও কাঁদছে। আমি বলছি দেখুন আগে কার কথা শুনবো বলুন, মেয়ের কথা না আপনার কথা? কিছু তো লুকিয়েছেন আপনি, কিছু না বেশ কিছু লুকিয়েছেন, কি হয়েছে বলুন। তো তখন ও বলে এই আমি তোকে বলছি, সব বলছি। ও বলে আর তো সব বলছি, আমাকে তাড়াসনি, আমি সব বলছি। এবার মেয়েটা বলে আমি একজনের কাছে এই সমস্যা সমাধানের জন্য গেছিলাম, মানে ও ওর মতন করে বলছে, আমি খুব নর্মালি বলছি তোমাকে। সেখানে আমাকে দীক্ষা দেওয়ার নাম করে আমার কানে কিছু মন্ত্র দেওয়া হয়, সেটা ছিল পিশাচ মন্ত্র। ওখানে আমাকে অচৈতন্য করে আমার চুল নেওয়া হয়, আমাকে কিস করার নাম করে আমার সাথে ওই অঘরী কিস করে এবং কিসও বলবো না, স্নুচ করে এবং সেখান থেকে লালা সংগ্রহ করে, লালা, মুখের লালা। আমার অন্তর্বাস খোলে, আমার অন্তর্বাস নেয় এবং আমার চুল তো নিয়েইছে এবং একটা পুতুল ছিল ঘটের মধ্যে, মানে এরকম করবো যে একটা পুতুল ছিল, মানে অনেক টাইম নিচ্ছে বলতে, পুতুল ছিল, তাকে বাঁধে এবং ওই পুতুলটাকে একটা চোখটা বন্ধ করে বলছি, একটা পুতুলের মধ্যে বন্ধ করে রাখে এবং আমার লালাটাকেও ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই সবের জন্য আমার মা দায়। তখন আমি দেখলাম
সমস্ত ডিএনএ, চুল, লালা, মেয়েটার সব ডিএনএ রয়েছে ওই অঘরীর কাছে। এবং ডিএনএ যদি পেয়ে যায় তাহলে তার উপর ক্রিয়া করা অনেক অনেক বেশি সহজ হয়ে যায়। এবং মেয়েটা ক্রমাগত শান্তদ্বীপ ওই মন্ত্র জপ করে গেছে নিষ্ঠা ভরে। যত জপ করেছে ওই অঘরীর পাওয়ার বেড়েছে, যত জপ করেছে ওই এন্টিটি জাগ্রত হয়েছে, যত জপ করেছে ওর বাস্তু তত নেগেটিভ হয়েছে, যত জপ করেছে সেই এন্টিটিকে মানে ডেকেছে ও নিজে, আহ্বান করেছে নিজে। এখানে অনেকগুলো পয়েন্ট বোঝার আছে। আমরা কাউকে ফোনে দেখে বিশ্বাস করে তার কাছে যাচ্ছি, বিশ্বাসই তো সব, গোটা পৃথিবীটা দুনিয়াটা বিশ্বাসে চলছে। আমরা প্রধানমন্ত্রীকে বিশ্বাস করছি যে আমাদের সব কিছু তিনি ভালো করে দেবেন। আমরা বিশ্বাস করছি ঈশ্বরকে, না দেখতে পেলেও বিশ্বাস করছি তিনি আছেন। কিছু এমন ঘটনা আমাদের জীবনে ঘটে যাতে তিনি আছেন, তিনি প্রমাণ করেন। ঠিক তেমন শয়তান রয়েছে, সেটাও কিন্তু তারা প্রমাণ করে। এবং আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব পডকাস্ট আজকে 3-4 বছর ধরে আমি বকে বকে আমার মানে মুখে থুতু লালা শুকিয়ে গেল যে বাস্তু হচ্ছে মেন। আমার বাস্তু যদি পজিটিভ থাকে সেখানে কোনো তান্ত্রিকের প্রয়োজন নেই। স্বামী স্ত্রীর অশান্তি বাস্তুর জন্য, ছেলে পড়াশোনায় মন দিচ্ছে না, ছক দেখুন, কোষ্ঠী দেখুন, যদি কোনো প্রবলেম না থাকে তার মানে বাস্তুর প্রবলেম। আপনার বাড়িতে নেগেটিভ এন্টিটির প্রবেশ, অর্থ জলের মতো খরচা হচ্ছে, আপনার লোন হচ্ছে, ঋণ হচ্ছে, ফ্ল্যাট কিনছেন, লোন নিয়ে লোন শোধ করতে পারছেন না, এভরিথিং বাস্তুই সব। এবং আপনার বাস্তু খারাপ আছে, সেই বাস্তুতে আপনার মেয়ে জব করে সেই পিশাচকে আহ্বান করেছে। এবং আমি বহু নিজের চ্যানেলে বা তোমার চ্যানেলে কোথাও একটা আমি পিশাচ, চণ্ডাল, প্রেত এদের মধ্যে কি ডিফারেন্স রয়েছে আমি বুঝিয়েছিলাম। প্রেতেদের কিন্তু সহজে মুক্তি দেওয়া যায়, পিশাচদের খুব সহজে মুক্তি দেওয়া যায় না। এবং পিশাচ সহজে আসে না, পিশাচকে জাগরিত করতে হয়, এবং সেটা কোনো সাধক সাধিকারাই পারে। কিছু কিছু সাধক সাধিকাদের দেখবে টিভিতে, ফোনে দেখলেই বোঝা যায় এর অরাটা পজিটিভ, কাউকে দেখলেই মনে হয় আর এর অরাটাই নেগেটিভ, দেখো না কিরাম একটা লাগছে। তো মানুষের বোঝার উপর ডিপেন্ড করছে যে আমি কার কাছে যাব, কার কাছে যাব না। এবং হ্যাঁ, তারপর গিয়েও যে আপনি বিশ্বাস করবেন না, আপনাকে গিয়েও তার কথাবার্তা শুনতে হবে। যদি মনে হয় হ্যাঁ লজিকও রয়েছে তার মধ্যে, পুরোটাই ভাউতাবাজি নয়, সেখানে লজিক রয়েছে, তাহলে আপনি এগোন। এবং হ্যাঁ, দীক্ষা দিতে গেলে একটা ঘরে বন্দি করে দীক্ষা কেউ দেয় না। দীক্ষা দেওয়ার জন্য মুখটা চাপা নিতে হয়, কানে মন্ত্রটা যেহেতু দিচ্ছে, শুধু মুখটুকু, কিন্তু সেখানে XYZ মা বাবা যে কেউ বসে থাকতে পারে। তার জন্য রুমে বন্দি করে ঘর তালা দিয়ে দীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে না। তখনই বুঝুন যে সামথিং কিছু ঘটছে, এখানে অন্য কিছু ঘটছে। দরজা বন্ধ কেন করবে একজন পুরুষ, একজন মহিলা, দুজন মহিলাও নয়? তাহলে কী এমন ক্রিয়া, কী এমন শরীর বন্ধন বা কী এমন কাজ যে দরজা বন্ধ করতে হচ্ছে? তন্ত্র গুপ্ত, নো ডাউট। এখানে আমি যদি বলি যে সব ওপেনলি করা যায়, না, সব ওপেনলি করা যায় না। তন্ত্র গুপ্তভাবেই করতে হয়। কিন্তু মানে যেমন আইনও বলে যে একজন মহিলা অপরাধীকে কিন্তু একজন মহিলা কনস্টেবলই অ্যারেস্ট করতে পারে, একজন পুরুষ কনস্টেবল কিন্তু বা অ্যারেস্ট করতে পারে না, টাচ করতে পারে না। ঠিক সেই রকম আমি সকলকে বলবো যে আপনার যাই হয়ে যাক, দূর থেকে যদি কোনো পুরুষ সমাধান করছে খুব ভালো কথা, দূর থেকে মানে এই যে তুমি বসে আছো, এই যে আমি বসে আছি, বা সমস্যা শুনছে, চার্ট দেখছে, সব ঠিক। কিন্তু যখনই সে বলবে যে তুমি এই ডেটে এই হোটেলে এসো, এই রুমে এসো, তুমি আমার ঘরে চলো, এবং ঘরে যাওয়ার পরই দরজা বন্ধ করে দিচ্ছে, তখন তো সেই মেয়েটা নিশ্চয়ই ফিডিং বোতলে দুধ খাওয়া মামনি নয়। তার তো এটুকু বোঝার ক্ষমতা আছে যে আমি কেন ওনার সাথে দরজা বন্ধ অবস্থায় ঢুকবো, তখনই তুমি দীক্ষা না নিয়ে চলে আসতে পারতে। এখানে তো মানুষেরও ভুল আছে, পুরো দোষটাই একজন অঘরী, পুরো দোষটাই একজন জ্যোতিষ বা তান্ত্রিক, এটা দিলে তো হবে না। তোমার তো এটুকু বোঝার ক্ষমতা আছে। আমাকে যখন কমেন্টে সবাই বলে আরে এরা ভণ্ড, এদের কাছে গিয়ে কোনো লাভ হয় না, ভাই এসো না, ঠিক না? কারণ তোমাকে তো আমি জোর করে কোনো আকর্ষণ করছি না। তুমি আমাকে দেখছো, যোগাযোগ করছো, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ, একটা প্রসেস ফলো করছো এবং তুমি আসছো আমার সাথে। কিন্তু তোমাকে কি আমি জোর করে চুলের মুঠি ধরে বলছি এই তোর পকেটে যত টাকা আছে এখানে নামিয়ে যা, নাহলে তোর আমি সর্বনাশ করে দেবো? কেউ আমাকে বলুক তো যে পূর্ণিমাদি আজ পর্যন্ত আমার কেরিয়ারে আমি ব্যক্তিগতভাবে কাউকে বলেছি? বা তো তুই টাকা আনিস নি, তুই একটা কাজ কর, তাহলে তোর ঘড়িটা বেশ ভালো দামি, খুলে দিয়ে যা। এরমও কেস আছে, এরমও অনেকে করে, ঘড়ি খুলে নেয়। যদি বলে, আবার এমনও পাওয়ারফুল আছে, সে জানে তার ব্যাগে কত টাকা আছে, ক্লায়েন্টের ব্যাগে কত টাকা আছে সে জানে, সে তখন বলবে ওই তো এনেছিস, এটা অ্যাডভান্স করে যা। আমি তোমাকে বললাম বাস্তুতে এই কাজ করতে হবে,
আমরা লেখাপড়া করেছি, আমরা একটা তন্ত্রবিদ্যা বা কিছু শিখেছি, তার পার্সপেক্টিভে কি করতে হতে পারে কোন বাস্তুতে এটা বলবো। করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার, টাকা দেওয়া না দেওয়া তোমার ব্যক্তিগত ব্যাপার। তো এটা আমি অনেক মানে আলাদা ইয়েতে চলে গেলাম, সকলকে অ্যাওয়্যার করতে গিয়ে আমি এটা বোঝালাম যে পুরো কিন্তু জ্যোতিষতান্ত্রিকদের যে দোষ দিলে হবে না যে এরাম ভণ্ড বা এইসব করে। আপনারও বুঝতে হবে যে আপনি কার কাছে যাচ্ছেন, কেন যাচ্ছেন এবং কত দূর পর্যন্ত যাওয়া যায়, তারপর আর যাওয়া যায় না। তো ওই মন্ত্র জপ করতে করতে মেয়েটা পুরো ওই পিশাচকে আহ্বান করে নিয়েছিল। এবার মেয়েটা কী করতো, চোখটা বন্ধ করে না একটা ডায়েরি ওর হাজব্যান্ড ওর কাছে দিয়ে দিয়েছিল, চোখটা বন্ধ করে সব লিখতো। প্রত্যেকটা পাতার হ্যান্ডরাইটিং আলাদা ছিল শান্তদীপ, প্রত্যেকটা পাতার হ্যান্ডরাইটিং আলাদা। মানে ওই অঘরী ওর বডিতে প্রত্যেক দিন 3-4টে করে এনটিটিকে শারীরিক সম্পর্ক করতে পাঠাতো। এবার তোমার প্রশ্ন আসবে, পূর্ণিমাদি অঘরীটা কেন এরকম করতো, তার সাথে কি শত্রুতা? ও তো ওর হেল্প চাইতে গেছিলো, এক্স্যাক্টলি হেল্প চাইতে গেছিলো। কিন্তু অঘরীটা যখন কোনো প্রেতদের বন্দি করে রেখেছে, বা আমি যদি কাউকে বন্দি করে রাখি, আমার এই কাজটা তুই করে দে, তার বদলে সেও আমার কাছে কিছু চাইবে। ভূতেরা নিশ্চয়ই অর্থ চাইবে না, শান্তদীপ আমার এটা করে দেবে, হ্যাঁ, তুমি তখন তার পরিবর্তে ও পূর্ণিমাদি মিষ্টি খাওয়াবে কিন্তু, ঠিক তো? তো ভূতেরা তো মিষ্টিও খাবে না, টাকাও নেবে না। কিছু কিছু এন্টিটি ছিল যারা শুধু মেয়েদের বডি চাইতো, এবং এজ ছিল একটা, এই এজ থেকে এই এজের মধ্যে। কিছু কিছু এন্টিটি ছিল বিবাহিত নারীদের সাথে সহবাস করার আকাঙ্ক্ষা রাখতো, এবং কাজ হয়ে যেত, অঘরীর কাছে ফিরে যেত, অঘরীর কাজ করে দিত। আপনার বাড়িতে আমি এখানে বসে কিছু চালান করে দেবো, আপনি বুঝতে পারবেন না। মানে আমিই চালান করব, আমি সমস্যা ক্রিয়েট করব এবং আমিই সমাধান করব। বুঝতে পারছো ব্যাপারটা? মানে সবটাই আমি জানি, কিন্তু যে এর ঘরে এটা ঘটছে কারণ আমারই পাঠানো। রোগও আমার, ওষুধও আমার। রোগও আমার, ওষুধও আমার। তো ওই এন্টিটি, এই অঘরীটি তাই করতো। এবার রাত্রি ঠিক 12:30 থেকে ভোর 4টে পর্যন্ত মেয়েটার সাথে একাধিক এন্টিটিটা এসে ফিজিক্যাল রিলেশন করতো, যেটা ওর হাজব্যান্ড দেখেছিল। মেয়েটা আস্তে আস্তে পুরো বিছানা নিয়ে নেয়, রান্নাবান্না তো ছেড়েই দাও, খাওয়া দাওয়াও করতো না। বলে ওর হাজব্যান্ডটা বলছে, পূর্ণিমাদি ও বেঁচে আছে কী করে জানি না, খায় না, জলের বোতল আমি যেমন রেখে ডিউটি যাই আমি এসে দেখি তেমনই আছে। আচ্ছা, এরকম অবস্থার জন্য একজন সহচারীকে রাখা হয়েছিল, কাজের হাউস হেল্পার রাখা হয়েছিল, রান্নাবান্না এসব করে দেওয়ার জন্য। তো সেও এমন অনেক কিছু দৃশ্য দেখে যার কারণে ও কাজ করতে আসে না, আসতে চায় না। ও দেখে মাঝে মধ্যে বৌদি নাকি বসে নিজের রক্ত চাটতো, নিজের রক্ত চাটতো। আচ্ছা, চুলটাকে নিয়ে গ্যাস ওভেনের কাছে দাঁড়িয়ে চুলটাকে পোড়াতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা পোড়াতো। আবার যখন অনেকটা উঠে যেত মানে চিৎকার করতো জোরে জোরে। তো এইসব দেখার পর 2-3 জন নাকি কাজে এসেও চলে গেছিলো, আর কাজ করতে আসেনি। কেউ আসবে না ওরকম বাড়িতে, সবাই ভয় পাবে। এবং এই ভয় যদি তুমি পেয়ে গেছো, তোমার যদি অরাটাকে ও পুরো নিঃশেষ করে নেয়, পুরো যদি ওর কন্ট্রোলে চলে আসে যে না এ ভয় পাচ্ছে, তুমি যখন ভয় পাবে তোমার হার্টবিট বেড়ে যাবে, তোমার প্রেশার ফল করতে থাকবে, ঠিক আছে? প্রেশার ফল, তখনই তুমি কিন্তু অচৈতন্য হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। তার মানে তোমার পুরো মানে কী বলবো, অরাটা যে পজিটিভ অরা সেটাকে পুরো শোক করে নিচ্ছে, একদম চুষে নিচ্ছে। এই ভয়টা পাওয়া যাবে না, সবার জন্য বলবো। ভয় পেলেন কি গেলেন, ভয় পাওয়া যাবে না। আপনি যাই দৃশ্য দেখে নিন, জানবেন ঈশ্বরের ওপর কিচ্ছু নেই, কোনো ডেভিলস কিচ্ছু ঈশ্বরের ওপর হতে পারে না। আপনি হনুমান চালিসা করুন, আপনি নৃসিংহ মন্ত্র করুন, যা খুশি করুন, কিন্তু ভয় পাবেন না। আপনি সমাধান খুঁজুন, কিন্তু ভয় পাবেন না। এরপর মেয়েটা যখন সমস্ত কিছু ঘটনা বলল যে আমার এই করে রাখা আছে, আমার সাথে এই আসে এবং আমার সাথে সহবাস করে, এটা কে বলছে এই ঘটনাটা? অনামিকাই বলছে তো? তোমাকে আমি আগেই বললাম যে আমি কিন্তু এন্টিটি ফিল করতে পারি কিন্তু দেখতে পাই না। তো আমি ওকে বললাম এটা অনামিকাই বলছে তো? তখন বলে না, সুভাষ বলছি। আচ্ছা। আমি বলি সুভাষটি কে? বলছে ওর মাকে জিজ্ঞেস কর। তখন ওর মাকে আমি যখন জিজ্ঞেস করি, ওর মা বলে দিদি আমার ভালোবাসা ছিল সুভাষ নামের একটি ছেলের সাথে, সে বহুকাল আগের কথা দিদি, আপনিও তখন বোধহয় অনেক ছোট ছিলেন, মানে এতকাল আগের 1976 যেটা বলেছি, যে তখন আমার ভালোবাসা ছিল, ওকে বারবার বলি বিয়ে করতে, ও বিয়ে করে না, এবং বিয়ে করে না যেহেতু সে কারণে আমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয়। তারপরে ওর কোনো খোঁজ খবর আমি জানি না। জানবি কী করে, খোঁজ রেখেছিলি? ফাট করে ও বলে উঠছে। তখন ও পুরো বলে আমাকে সাপে কেটেছিল, আমাকে আমার বাড়ির লোক ভেলায় ভাসিয়ে দিয়েছিল, আমি ট্যাংরা যে খালি শ্মশানে উঠেছিলাম সেখানে আমার বডি পায়, আমাকে ঘুম পাড়িয়ে এতদিন রাখা হয়েছিল, কিন্তু যখন তোর মেয়ে
ওই অঘরীর কাছে গেল, আমি তখন দেখলাম যে এটা তোর মেয়ে। তখন তোর বাড়িতে আসার আমি সুযোগ পেয়েছি এবং আমি ওই অঘরীকে বলি যে তুই যদি আমাকে ওই বাড়িতে ঢুকতে দিস এবং ওর মেয়ের সাথে সহবাস করতে দিস, তাহলে তোর জীবনে আর কোনো এন্টিটিকে বন্দি করে রাখতে হবে না, তোর সব কাজ আমি করব, আমায় শুধু তুই পিশাচ কর, মানে আমায় তুই আরও শক্তিশালী করে দে। এবং ওই অঘরী ওকে প্রচুর শক্তিশালী করে দিয়েছিল একটাই, মানে খুব সহজ উপায়ে, ওর পিশাচ মন্ত্র ওই মেয়েটার কানে দিয়ে, যে ওর গৃহে জপ হবে, ওর গৃহে যত জপ হবে এর পাওয়ার তত বাড়বে, এর পাওয়ার তত বাড়লে আমাদের সাবকনসিয়াস মাইন্ড যদি কোনো এন্টিটিকে অ্যাকসেপ্ট না করে, আমার বডিকে কেউ পজেস করতে পারবে না। এই জন্যেই বলি আমরা সবসময় রক সল্ট দিয়ে চান করুন, ঘরে নুন জলে পোছা দিন, তারপরে কর্পূর তো অবশ্যই জ্বালুন, কর্পূরের কোনো মানে মাহাত্ম্য শেষ নেই। তো কর্পূর এভরিথিং, কর্পূরে অনেক কিছু সলভ হয়। এই মেয়েটা কি করেছে, সম্পূর্ণ মানে যত এই মন্ত্র জপ করেছে ওর বাড়ি বাস্তু তত নেগেটিভ হয়েছে এবং ও চান করা ছেড়ে দিয়েছে ক্রমাগত। সুভাষের টার্গেট ছিল শুধুমাত্র ওই মেয়েটার থ্রুতে ওর মায়ের কাছ পর্যন্ত পৌঁছানো। ওর মেয়েটাকে যত কষ্ট দেবে, ওর বক্তব্য ছিল, মানে পিশাচ তো যতই হোক, তো ওর কনসেপ্ট বা ওর বক্তব্য ছিল এর মেয়ে যত কষ্ট পাবে ও তত কষ্ট পাবে, মেয়েকে চোখের সামনে এরম দেখতে পারবে না, ও যত কষ্ট পাবে ও তত খুশি হবে, কারণ ও ওকে পায়নি। এবং ওকে পায়নি বলে যে তা ওর মুক্তিও ঘটেনি, কিন্তু ওকে বন্দি করে মানে ওর পুরো লাইফ হেল হয়ে গেছিলো। একটা এন্টিটিরও তো লাইফ হয়, মানে আজকে যদি ওর সাপের কামড়েই মৃত্যু হয়ে যেত, ঈশ্বর যদি নারায়ণ যা চাইতেন তাই হতো, হয়তো স্বর্গলোক হতো, নরকলোক হতো, যাই হোক, কিন্তু এইভাবে তাকে ঝুলে থাকতে হতো না, পুরো লাইফটা হেল হয়ে গেল। তো সেই কারণে ওর প্রতিশোধের স্পৃহা প্রচুর ছিল, কিন্তু ও আমাকে হেল্প একটাই করেছিল যে সমস্ত ঘটনা আমাকে নিজের মুখে বলেছিল, না হলে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হতো। কারণ তুমি যতক্ষণ না এন্টিটির পূর্ব বৃত্তান্ত জানবে ততদিন জানবে সলভ করতে পারবে না সলভ করতে। এন্টিটির স্টোরি জানতে হবে যে তোমাকেই কেন করলো, হয়তো তুমি সেখানে বাথরুম করেছিলে ওর গায়ে পেয়েছে, বা হয়তো তোমার কিছু এটো খেয়ে তুমি ছুঁড়েছো তখন পেয়েছে, মানে স্টোরি জানতে হবে তোমাকে, তবেই সলভ করতে সুবিধা হবে। অনেকে বলে অনেকে বলে না, ও আমাকে স্মুথলি সব কিছু বলেছিল। আলম তুই কি মুক্তি পেতে চাস? তখনও খেপে গেছে, না আমি থাকবো, ওর মেয়েকে নিয়ে যাব, ওর মেয়েকে নিয়ে গিয়ে ওরকম বন্দি করে রাখবো, কর 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 মন্ত্র জপ কর, মন্ত্র জপ কর, মন্ত্র জপ কর। তখন আবার মন্ত্রটা জপ করতে শুরু করেছে, তখন আমি উচ্চারণগুলো শুনলাম এবং যেটা আমি মানুষকে বলি, এবং যে ভুল মন্ত্র উচ্চারণে ঠিক অপোজিট অনেক কিছু ঘটতে পারে। ভুলভুলাইয়া 3 বেরিয়েছে জানো তো, ভুলভুলাইয়া 3-তে এই মন্ত্রের ব্যাপারই কিন্তু রয়েছে, যে একটা মন্ত্র সেটাকে রিভার্সে চালিয়ে কত বড় দানব তৈরি হয়ে গেছিলো জানো তো, ভুলভুলাইয়া 3-তে আছে। তো এক্স্যাক্টলি তাই, ভুল মন্ত্র উচ্চারণে আমরা পিশাচ প্রেতাত্মা এদেরকে আহ্বান করে ফেলি। সেই কারণে সঠিক পুরোহিত দিয়ে কাজ করান এবং সঠিক পুরোহিতরা যেন সঠিক উচ্চারণ করে, উচ্চারণটা মাস্ট। এবার আমি তো এবার সলভ খুঁজতে আমার মানে চুল ছিঁড়তে হয়েছে যে একে আমি মুক্তি দেবো কী করে। কোনো এন্টিটি যদি স্বেচ্ছায় মুক্তি চায়, বেরিয়ে যা এই ও কিন্তু মুক্তি পেয়ে যায়, কিন্তু একে মুক্তি দেবো কী করে। আমি মানে প্রায় এই যে 2025 থেকে আজ 2026 হয়ে গেল, মানে প্রায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তুমি 6-7 মাসেরও বেশি হতে যাচ্ছে সলভ হলো। তো আমি কি করেছিলাম এতদিন? মানুষ বলে ফোনে পাওয়া যায় না, কোথায় কখন থাকি নিজেও জানি না। ওই শ্মশান গেলাম যেখানে ওর বডিটা এসছিল, ওই শ্মশানের লোকজনের সাথে কথাবার্তা বললাম, যারা লোকাল টোম এদের সাথে কথাবার্তা বললাম। ওরা বললো দিদি আপনি কত সাল আগের কথা বলছেন বলুন। তখন আমাদের বাপ ঠাকুরদা অর্ধেক লোক বেঁচে আছে, অর্ধেক লোক বেঁচে নেই, অর্ধেক লোক বুঝতেই পারছে না কী বডি এসছে, কোন অঘরী থাকতো সেই অঘরী এখন থাকেও না এখানে, কোথায় থাকে কেউ জানে না, অঘরীর নাম জানি না, কারণ সে প্রচারের আলোয় যে খুব আছে তা কিন্তু নয়। মেয়েটা কোথা থেকে সন্ধান পেয়েছে বললো সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ওই অঘরীকে আমিও নিজে মানে নাম শুনে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো সার্চ করেছি, পাইনি, কোথাও পাইনি। ওই সুভাষই বলে যে ওই অঘরী থাকে এখন বর্তমানে রাজস্থান। আচ্ছা, মানে এই মেয়েটার ঘটনা ঘটিয়ে দিয়ে তারপর ও রাজস্থান চলে গেছে, এখন নাকি রাজস্থানে থাকে, এবং ওকে ও এতই পাওয়ারফুল করে দিয়েছে যে ওকে আর এসব করতে লাগে না, কোনো এন্টিটিকে ক্যাপচার করতে এইসব করতে লাগে না। কারণ ও বলেই ছিল সুভাষ যে তুই যদি আমার এই মনোবাঞ্ছনা পূর্ণ করে দিস সারা জীবনের জন্য আমি তোর। তো ও রাজস্থান চলে গেছে, তাকে তো ধরা রাজস্থানে গিয়ে সম্ভব না,
বা আমি কি করব তার কাছে গিয়ে? এটা তো বুঝতে পারছো সে কোনো সাধারণ না, যথেষ্ট পাওয়ারফুল এবং নেগেটিভ পাওয়ারফুল, পজিটিভ না। তো তখন আমি আমাদের তারাপীঠের যে ডোমের কথা আমি বারবার বলি, ওর সাথে কথা বললাম। তখন ওর সাথে কথা বলে বললাম, বলল যে দেখ মামি, আমাকে মামি বলে ডাকে, দেখ মামি একটা কথা বলি, যারই বডি আসুক এবং যেই অঘরই কাজ করে থাকুক, তার খাট মানে যে ভেলায় এসছে সেই ভেলা, তার বস্ত্রের কোনো না কোনো টুকরো, এগুলো কিন্তু থাকবেই, সেই অঘরীর কাছে থাকবে। তুই এগুলো জোগাড় কর। আনলাম ওই অঘরীটাই নেই গোপীদা, আমি কোথা থেকে পাবো? তো তখন ও রাজস্থান চলে গেছে। তো তখন বলছে তোকে একজনের সন্ধান দিচ্ছি, তুই তার কাছে যা, সে অনেক কিছু দেখতে শিখতে পায়, তো সে বলে দেবে কোথায় আছে। আমি গোপীদা যে যার সন্ধান দিল, আমি তার কাছে গেলাম। তার কাছে গিয়ে আমি বললাম যে এগুলো কোথায় পাবো? বলে ওই শ্মশানেই রাখা আছে, মানে তেঙ্গনিঘাট শ্মশানেই রাখা আছে, কিন্তু জীর্ণ হয়ে গেছে, যেহেতু এত পুরনো। তো ভেলাটার পুরো ভেলাটা রাখেনি, একটা টুকরোই রেখেছিল। তো বলে তুই খোঁজ নে, ওগুলোকে জ্বালাতে হবে। এবারে এত লম্বা প্রসেস, আমার প্রোটেকশন দরকার, আমার প্রোটেকশন মাস্ক দরকার, কারণ ও কিন্তু স্বেচ্ছায় মুক্তি চায় না, সুভাষ কিন্তু মুক্তি চায় না, এটা টু বি নোটেড। ও কিন্তু মুক্তি যখন চায় না, কিন্তু আমি যখন ওর জিনিসপত্র নিয়ে ছেড়খাড় করব, এগুলো আমরা সিনেমাতেও কিন্তু দেখেছি বহুবার, ও কিন্তু জানান পাবে, ও জানতে পেরে কিন্তু অ্যাকশন নেবেই, এবং আমাকে ফেলতে তার 1 সেকেন্ড লাগবে। কেন লাগবে ফেলতে 1 সেকেন্ড? বলবে পূর্ণিমাদি তাহলে তুমি কি পাওয়ারফুল এমন যে না? এই কারণে, কারণ ও দীর্ঘদিন বন্দি থেকে মানে একটা প্রতিশোধ স্পৃহা এত বেড়ে গেছে ওর মধ্যে যে ও অনেক পাওয়ারফুল হয়ে গেছে, এবং স্বেচ্ছায় মেয়েটা ডেকেছে। তুমি কারো বাড়িতে জোর করে ঢুকলে তোমাকে তাড়ানো সহজ, আমি লিগাল স্টেপ নিতে পারি, আমি অনেক কিছু প্রমাণ দিয়ে তোমাকে বার করতে পারি, কিন্তু তোমাকে যদি আহ্বান করে কেউ ডেকে নিয়ে যায়, তুমি আমাকে বলবে আরে ও তো ডেকেছে, এই দেখো কনভারসেশন আছে, এই দেখো প্রুফ আছে, এই আছে, ও তো স্বেচ্ছায়, তোমাকে বার করা তো সহজ হবে। এক্স্যাক্টলি এনটিটিদের ক্ষেত্রেও তাই, যেহেতু মেয়েটা স্বেচ্ছায় ডেকেছে। তখন আমি ওই শ্মশানে গিয়ে অনেকজনের সাথে কথা বলেছি, অনেকজনের সাথে, মাঝখানে আমি যেতে পারিনি, আমার অ্যাসিস্ট্যান্ট গিয়ে খোঁজ নিয়েছে, বলেছে। তখন একজন বহু পুরাতন লোক, আমাদের বাবা ভক্তগিরিজি রয়েছেন, সেই ভক্তগিরিজির শিষ্য, বাঁকুড়ার পাহাড় ওখানে থাকেন, ওই বাবা ভক্তগিরিজি আমার গুরুর, মানে আমার কুলের গুরু ছিলেন বাবা ভক্তগিরিজি। ভক্তগিরিজির শিষ্য আমাকে বলে, দেখ মা, এই এই জিনিসগুলো এখানে আছে, তুই যা, তুই বার করে এইভাবে কাজ কর, আমাকে কাজ বলে, এবং আমার শরীর বন্ধন করে দেয়। বাবা ভক্তগিরিজির শিষ্য আমার শরীর বন্ধন করে দেয়, এবং কিছু মন্ত্র এমন দেয় যেটা বলে তুই যখনই বিপদে পড়বি তুই পাবি। এবং তোমাকে আজকে, আমি এতদিন পডকাস্ট করছি বা আমি এই লাইনে আছি, আজকে একটা খুব সত্যি কথা বলছি, কোনো কিছু এমনি এমনি ঘটে না। আমি এমন পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, খুব মধ্যবিত্ত পরিবার। আমি বিয়ের পর এই লাইনে এসেছি, তোমরা জানো আমার হাজব্যান্ডই হচ্ছে আমার গুরু, শিক্ষা যিনি দেখিয়েছেন, এবং এছাড়া দীক্ষাগুরু আরেকজন রয়েছেন, অবশ্যই কালপুরুষ সিদ্ধ। তো আমি যে ঘরে জন্মগ্রহণ করি সেই ঘরে ভক্তগিরিজি আসতেন। আমি তখন না 5-6 বছর, শান্তদ্বীপ। আমি দেখতাম এই দাড়ি, এবং আমার ঠাকুমাও বেঁচেছিলেন তখন। তো বাবা ভক্তগিরিজি বলতেন, আরে একে নিয়ে চিন্তা করতে হবে না, ওর ভবিষ্যৎ। আসতেন একসাথে 12 জন 15 জনকে নিয়ে ঢুকে যেতেন। এবার আমরা ভাবতাম বাবা হঠাৎ এই খাবার কর, খিচুড়ি কর। বাবা শিবের উপাসক ছিলেন ভক্তগিরিজি, খিচুড়ি কর। এবারে আমার মারা না খুব বিড়ম্বনায় পড়ে যেত, এতজনকে নিয়ে এসছে কি, মানে এটা ভাবছে, ঠিক আছে, মা ভাবছে। তো তখন উনি বলছেন, চিন্তা করছিস কেন, হাঁড়ি বসা না। এরম মানুষ আমি দেখেছি, এটা আমার মানে সৌভাগ্য। তো হাঁড়ি বসা না, এই যে হাঁড়ি, মা গল্প বলে যে বিশ্বাস কর, আমি হাঁড়ি বসাতাম আর মানে কয়েক কৌটো চাল ডাল করতাম, সবার খাওয়া হয়ে যেত। ঠাকুমাকে একবার বলেছিল, আমার বাড়ি সবাই জানে আসানসোলের ওইদিকে রানীগঞ্জ, তো বলেছিল ঠাকুমাকে, আমাকে কোলে নিয়ে দামোদর পার করবি যখন বান আসবে। ঠাকুমা বলেছিল, বাবা তোমায় কোলে করে কি করে পার করবো, ভারী তো। বলছে কোলে নিয়েই দেখ না। আমার ঠাকুমা গল্প বলে, বাবা ভক্তগিরিজিকে যখন তোলেন যেন মনে হচ্ছে ফুলের সাজি নিয়ে যাচ্ছি, ফুলের সাজিয়ে। এবং ঠাকুমার হাইট 5 ফুট একটু ছিল, ঠাকুমা ডোবেনি তখন দামোদরে বান, ঠাকুমা ডোবেনি, বাবা ভক্তগিরিজিকে ওই পার থেকে এই পারে নিয়ে এসেছিলেন। জানো, আমি সেই বংশের মেয়ে যে আমি ছোটোবেলা থেকে বাবা ভক্তগিরিজির আশীর্বাদ প্রাপ্ত, কিন্তু বাবা ভক্তগিরিজি কোনো দিন আমার কোষ্ঠী দেখেনি, কোনো দিন প্রেডিকশন করেননি, কিচ্ছু না, শুধু বলেছিলেন এই মেয়ে ঈশ্বর আশীর্বাদ ধন্য, ওর অনেক কিছু ক্ষমতা আছে বলার। এবং
আমরা কোনো দিন যে মানে তন্ত্র সাধকের সাথে আমার বিয়ে হবে বা সেই রকম ছেলের সাথে বিয়ে দেবো আমার মা বাবারা ভাবেননি। সবাই ভেবেছিল সরকারি চাকরি হবে, এই হবে এই হবে, কিন্তু ভবিতব্য অন্য কিছু লেখা, ঘটে গেছে অন্য কিছু, এবং আমিও এই লাইনে এইভাবে ঢুকে গেলাম। বুঝতে পেরেছো? তো আমি যখন ভক্তগিরিজির শিষ্যের কাছে যাই, উনি বাবার নাম শুনে বা যখন শুনলেন যে আমাদের বাড়িতে আসতেন, সর্বতোভাবে আমাকে সাহায্য করেছে। কারণ দেখতে গেলে আমার গুরু ভাই, মানে আমাদের বংশের গুরু ভাই হচ্ছে, তিনি আমাকে সর্বতোভাবে সাহায্য করলেন এবং বললেন গেরুয়া বস্ত্র পরে যাবি, অবশ্যই গেরুয়া বস্ত্র পরে যাবি, বাবার নাম নিয়ে যা, আলাখ নিরঞ্জন। তখন আমি গেলাম, ওই জোগাড় করেছি সুভাষের সব জিনিসগুলো জোগাড় করে, এবার আমার বরকেও নিয়ে গেছিলাম, তোমার দাদাকেও নিয়ে গেছিলাম। এবার একটা পুতুল বানালাম, পুতুল বানিয়ে ওই ভেলাতে শোয়ালাম, ঠিক যেমন থাকে ভেলাতে শোয়ালাম। ভেলাতে শুইয়ে ওই যে জামার এক টুকরো, মানে ওটা যে জামাও তুমি বুঝতে পারবে না, সুতোর থেকেও ক্ষীণ হয়ে গেছে, ওটাকে ওই পুতুলটার উপর দিলাম। দিয়ে আমি আরও কিছু দ্রব্য থাকে সেগুলো করে মন্ত্র উচ্চারণ করে পুরো প্রসেস আমি করেছি। আমার স্বামী আমাকে দাঁড়িয়ে থেকে বলেছে তুমি নিজের হাতে করো, তোমার ক্লায়েন্ট তুমি নিজের হাতে করো, যতক্ষণ না তুমি মাঠে খেলছো ততক্ষণ তুমি কিন্তু খেলা শিখবে না, কিচ্ছু ভয় নেই, আমরা আছি, কিচ্ছু হবে না। পাশে দাঁড়িয়ে থেকে গাইড করে গেছে, আমি পুরো প্রসেস ফলো করেছি, কাজ করেছি এবং বাবা ভক্তগিরিজিকে স্মরণ করে কাজ করে গেছি। আর মুখাগ্নি যখন করি তখন আমাকে ফেলে দিয়েছিল। আচ্ছা, তখন যখন আমি এবার মুখে আগুনটা দেব তখন আমাকে পিছন দিকে ফেলে দিয়েছিল এবং ফেলে দিয়েছিল। দাদা বলে যে আমি 2-3 মিনিটের মতো অজ্ঞান ছিলাম, আমার তখন মনে নেই কী হয়েছিল, কিন্তু মুখে আগুন দেওয়ার পর গোটা পুতুলটা দাউ দাউ করে জ্বলে গেছিলো এবং এক্স্যাক্টলি ওই ধোঁয়া যেটা আমি দেখেছিলাম ওরমই একটা অবয়ব নাকি বিভৎস জোরে ওই শ্মশানে চিৎকার করে উপরে মিলিয়ে গেছিলো এবং সাথে সাথে ওইদিকে তোমার অনামিকাও অজ্ঞান হয়ে পড়ে গেছিলো, ওর বাড়ির লোক বলে, ঠিক আছে। এবং আমি 2-3 মিনিট অজ্ঞান থাকি, তারপরে জল টল দিয়ে যখন ওঠাই তখন আমি ওই ধোঁয়াটাকে দেখতে পাই। আমি এটা আমি দেখেছি এই অবয়বটাই তো এখানে চলে এসছে, এরম আমি বলছিলাম। তখন দাদা বলছে হ্যাঁ ও এবার যাবে। তখন ও বলে তোরা আমাকে মুক্তি দিলি তো এইভাবে, মানে আকাশবাণী যেমন হয়, বলছে সবাই যে শুনতে পাবে তা কিন্তু না, আমি শুনতে পেয়েছি। আমাকে বলছে তুই এইভাবে আমাকে শাস্তি দিলি তো, ঠিক আছে, ওই অঘরী তোকে ছাড়বে না, ও কিন্তু জানতে পারবে, ও কিন্তু তোকে ছাড়বে না। তো আমি জানি না ভবিষ্যৎ কি আছে, ভয় তো পাই না, বরং নিজের শক্তি, নিজের অরাটাকে আরও পজিটিভ করার চেষ্টা করছি এবং জপের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছি, কারণ সেই অঘরী নিশ্চয়ই কোনো চুনোপুঁটি অঘরী না। তবে আমি জানি ঈশ্বর যখন আছে আমার সাথে, আমার ক্ষতি হ্যাঁ ক্ষতি আমার কীরকম করতে পারে জানো তো, আঁচড়, আমারও আঁচড় পড়ে, আমার কিন্তু কবচ সর্বক্ষণ থাকে, প্রোটেকশন আছে, আঁচড় পড়ে, হাত ভেঙে যায়, হাড় ভাঙা বা কোনো রকম খুব মানে ডেজি ফিল হয় মাঝে মধ্যে, কিন্তু আমাকে সেইভাবে বিছানায় ফেলতে পারে না। এবং কিন্তু এটা থ্রেটনিং আছে যে তোকেও দেখে নেবে এবং কারুর বাড়া ভাতে ছাই দিলে স্বাভাবিক সে একটু দেখবেই। খুবই মারাত্মক একটা। কিন্তু অনামিকা এখন সুস্থ এবং সুস্থ মানে এতটাই ভালো, সে কনসিভ করেছে। আচ্ছা, আরো ভালো খবর এটাই, কনসিভ। আচ্ছা, খুবই মারাত্মক, মানে ডেঞ্জারাস এটা, এই ঘটনাটা ভাবা যায় না, এইরকম একটা ভাবা যায় না। প্রথমত একটা তো কর্মফলের একটা ব্যাপার আছে, তার মধ্যে কিন্তু আমি এই এখানে কানেকশনটা কর্মফল দেখবো না, হ্যাঁ নেই, মানে টেকনিক্যালি যদি ভাবি, এক্স্যাক্টলি হয়তো ছেলেটার দিক দিয়ে ভাবলে মনে হবে যে আচ্ছা মেয়েটা এরকম ভাবে বিয়ে করে নিল তাই বিষয়টা, বাট কোথাও সেটাও নয়। আমার মনে হয় যে দেখো একটা বাড়িতে 1976 সালে যদি দীর্ঘদিন কাউকে হ্যাঁ বিয়ে করব, হ্যাঁ এমন তো ব্যাপার ছিল না, আমি আমার কেরিয়ার গড়ছি এখনকার মতো। এখন আমি বিয়ে করব না বাবা, আমি কেরিয়ারের দিকে, 30 বছরে বিয়ে করলেও কিছু যায় আসে না। তখন কি ছিল, আরে 20 বছর 22 বছর মেয়ে হয়ে গেছে মানে বিয়ে দিতেই হবে, খুব পুরনো নয় সাল, কিন্তু তখন তবু 20 বছরে তখন বলে বয়স্ক হয়ে গেছে, 20-22 মানে পাড়ার লোক কথা বলতে শুরু করবে না। এবারে মেয়েটারও কিছু করার ছিল না, ও বিয়ে করে নিয়েছে, ছেলেটা তখনও কোনো কাজ করে না। এক্স্যাক্টলি। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।